Hey guys, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা কথা বলবো রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। তো রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস ২ প্রকার, অ্যাকিউট এবং ক্রনিক, এবং এখান থেকে রিটেন এর প্রশ্ন আসছে, এটা ইম্পোর্টেন্ট। রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস জিনিসটা কি? অ্যাবসেস মানে কি? যে অ্যাকুমুলেশন অফ পাস, তাই না? অর্থাৎ কোন একটা ইনফেকশন থেকে সাবপুরেটিভ ইনফেকশন হয়ে গেছে মনে করেন, সেখান থেকে পাস গুলো এসে এখানে জমা হচ্ছে স্পেসের মধ্যে। সেই স্পেসটা কি? সেই স্পেসটা আমরা এখন দেখব। আপনারা ছবি দেখেন, আমি আগে আপনাদেরকে এই ছবিটা দেখাই। এই যে facial spaces of the neck। হুম, তো এখানে আমরা কি দেখতেছি যে there is an abscess lies in the potential space between the buccopharyngeal and prevertebral fascia। এই যে buccopharyngeal fascia কোনটা? এইটা হচ্ছে buccopharyngeal fascia, আর এটা হচ্ছে prevertebral fascia, and this is prevertebral fascia, অর্থাৎ এটা হচ্ছে prevertebral fascia। তাহলে এই বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা আর এই প্রিভার্টিব্রাল ফাসা, অর্থাৎ ভার্টিব্রার বাইরের উপরে যে ফাসাটা, আর বাক্কাসের যে ফাসাটা, যে বাক্কাস ফ্যারিংস, এই যে ফ্যারিংসের যে ফাসাটা, এটা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। এর মাঝখানে যে স্পেসটা দেখতেছি, এই স্পেসের মধ্যে আপনার যে পাস জমলে তখন সেটাকে আমরা বলতেছি রেট্রোফ্যারিঞ্জিয়াল, মানে যে ফ্যারিংসের পিছনে দেখেন, দিস ইজ ফ্যারিংস। সো ফ্যারিংসের পিছনে, ঠিক আছে, যে ফ্যারিংসের পিছনে এখানে পাস জমছে, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। তো আশা করি বুঝাতে পারছি। এবার আপনাদেরকে আমি আবার আরেকটা ছবি দেখাবো। এবার আমরা এই ছবিটা দিকে লক্ষ্য করব। এখানে আমি কি দেখতেছি? এই যে দেখেন, প্রিভার্টিব্রাল ফাসা, আর এটা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। এর মাঝখানে এই যে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, এখানে পাস জমে, দেখেন পাস জমে এটা ফুলে গেছে এখানে, তাই না? সো আমরা এখানে এই এক্স-রে করলে রেট্রোফ্যারিঞ্জিয়াল, এই যদি এক্স-রে করি, এক্স-রে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ which shows enlargement of the prevertebral soft tissue shadow with or without gas fluid level। Prevertebral, এই যে ভার্টিব্রার সামনে prevertebral soft tissue shadow পাবো এখানে, যে prevertebral soft tissue shadow thickened retropharyngeal space। ঠিক আছে, এটা কিন্তু আমরা এক্স-রে নেক, এক্স-রে সফট টিস্যু নেক লেফট ল্যাটারাল ভিউ বলতে হবে, এক্স-রে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ showing enlargement of the prevertebral soft tissue shadow with or without gas fluid। এভাবে সুন্দর করে বলতে হবে। এটা কিন্তু আপনার অস্পিতও দিবে, রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, বা ভাইভাতেও আপনাকে এক্সরেটা দিয়ে রিড করতে বলবে। দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? তাহলে এয়ার ফ্লুইড লেভেলও এখানে থাকতে পারে। কেন এয়ার ফ্লুইড লেভেল থাকে? কারণ এখানে গ্যাস ফর্মিং অর্গানিজম বা ইনফেকশন হলে তখন এয়ার ফ্লুইড লেভেল থাকতে পারে, সেটা নিয়ে কথা বলবো একটু পরে। এবার আসেন, এই যে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হইলো, এটার জন্য আপনার এই যে দেখেন আরেকটা ছবি, প্রিভার্টিব্রাল সোয়েলিং, ঠিক আছে, প্রিভার্টিব্রাল সোয়েলিং। তো এখন এর জন্য আপনার কি ক্লিনিক্যাল ফিচার্স বা সিম্পটমস ডেভেলপ করবে, এটা প্রশ্ন আসছে। রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস একটু মুছে নেই। এখন আমরা পড়বো ক্লিনিক্যাল ফিচার্স। যেহেতু এখান থেকে কি হয় যে কোন একটা লিম্ফ নোড সাবপিউরেটিভ ইনফেকশন হয়ে গেল, যেমন ধরেন অ্যাডিনোইডাইটিস, তারপর টনসিলাইটিস, নেজোফ্যারিঞ্জাইটিস, এগুলা থেকে পরবর্তীতে যে পাস ফর্মেশনটা হয়, সেই পাস গুলো সেখানে জমা হয় রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। তার মানে বুঝতে পারতেছে যে ইনফ্লামেটরি কিছু সাইন সিম্পটমস থাকবে, লাইক তার টেম্পারেচার বেশি হবে, চাইল্ড রিফিউজ ফুড অ্যান্ড ড্রিবলিং অফ স্যালাইভা, এখানে জায়গাটা ফুলে এসেছে, তাহলে বাচ্চা কি খেতে চাবে? আপনি জাস্ট এই ছবিটার দিকে যদি দেখেন, খুব সুন্দর করে বুঝতে পারবেন। এই যে এই ছবিটা দেখেন। সো আমাদের এখান থেকে খাবার যায় ইসোফেগাস দিয়ে, তাই না? এটা হচ্ছে ট্রাকিয়া, দিস ইজ ইসোফেগাস। তো এখান দিয়ে যে খাবারটা যায়, এখানে অ্যাবসেস হওয়ার কারণে, এখানে অ্যাবসেস হওয়ার কারণে ডিসফেজিয়া ডেভেলপ করবে, খাইতে চাবে না, তাই না? ডিসফেজিয়া ডেভেলপ করবে, এবং ড্রিবলিং অফ দ্য স্যালাইভা হবে, ডিফিকাল্টি ইন ব্রেদিং হবে, কারণ এখানে অ্যাবসেসটা এই যে ট্রাকিয়া কম্প্রেস করতেছে, যার ফলে আমার ডিফিকাল্টি ইন ব্রেদিং হবে, ড্রিবলিং অফ দ্য স্যালাইভা হবে, ডিসফেজিয়া হবে, ক্রুপ কাফ।
ঠিক আছে? যে ট্রাকিয়া কম্প্রেস করতেছে না, এজন্য ক্রুফ কাফ কাশিও হবে। স্ট্রাইডার হবে, স্ট্রাইডার একটা নয়েজ হবে। ঠিক আছে? এক্সপিরেটরি সাউন্ড, ইন্সপিরেটরি সাউন্ড, স্ট্রাইডার একটা শব্দ হবে। দেন nasal obstruction হতে পারে। If abscess highly placed, stiffness of the neck or torticollis, তাহলে যদি অ্যাবসেসটা যে হাইলি প্লেসড হয় তখন আমাদের স্টিফনেস অফ দ্য নেক ডেভেলপ করতে পারে or torticollis. সাইন কি? পোস্ট pharyngeal wall reveals bulging on the one side or whole pharynx is congested and edematous. অর্থাৎ মুখের মধ্যে আমরা দেখবো যে কনজেস্টেড এন্ড ইডিমাটাস ফুলে রয়েছে, বালজিং হয়ে রয়েছে, যেহেতু এটা অ্যাবসেস ফ্যারিঞ্জিয়াল এরিয়াতে, পোস্ট ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংসের পরে জায়গাগুলা দেখবো যে ফুলে রয়েছে, কনজেস্টেড বা ইডিমাটাস রয়েছে। আমরা ইনভেস্টিগেশন কি করবো? এক্স-রে করবো। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স গুলো যদি আমি একটু এক চান্স আপনাদেরকে বলতে বলি, আপনারা পারবেন কি? ডিসফেজিয়া কোথায় থাকবে? অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস। ডিসপনিয়া কি? শ্বাসকষ্ট এখানে হবে বলছি। জট থাকবে, হাই গ্রেড জট থাকবে। আমরা যদি ফ্যারিংসটা দেখি তাহলে দেখবো যে posterior pharyngeal swelling, অর্থাৎ posterior pharyngeal space swelling হয়ে রয়েছে। সাইন্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন প্রেজেন্ট, অর্থাৎ কনজেস্টেড থাকবে, সোয়েলিং থাকবে, তাই না? আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে আপনার যে অ্যাবসেসটা ডেভেলপ করছে তার জন্য যে ক্লিনিক্যাল ফিচার্স হইছে, এখান থেকে আপনার একটা প্রশ্ন যদি আমি বলি, 5 years old boy presenting with high fever, refusal for food, respiratory discomfort, X-ray neck showing increased prevertebral soft tissue shadow, মানে কি? অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস বুঝাই যাচ্ছে, তাই না? তাহলে এক্স-রে, ল্যাটারাল এক্স-রে অফ দ্য সফট টিস্যু নেক সোয়েলিং, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে গাইজ আমরা কিন্তু ক্লিনিক্যাল ফিচার্সটা শিখে ফেললাম। এরপরে আপনার প্রশ্ন আসছে যে কিভাবে এর ট্রিটমেন্ট করব। সো এইগুলো সবই কিন্তু আমি লেকচার থেকে বলতেছি। সো ট্রিটমেন্ট, আরেকটা কথা, এখানে এয়ার ফ্লুইড লেভেলও পাওয়া যায়। কেন পাওয়া যায় এয়ার ফ্লুইড লেভেল? কারণ গ্যাস ফর্মিং অর্গানিজম যেমন ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া এগুলো দ্বারা এখানে ইনফেকশন হতে পারে। এবার আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি হবে? একটা অ্যাবসেস আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল অ্যাবসেস, যেহেতু ইনসিশন এন্ড ড্রেনেজ থ্রু ওরাল রুট উইদাউট অ্যানেস্থেসিয়া। কেন অ্যানেস্থেসিয়া দিব না? ডিউ টু প্যারালাইসিস অফ দ্য ল্যারিঞ্জিয়াল মাসেস, ল্যারিঞ্জিয়াল ইডিমা এন্ড চান্স অফ অ্যাসপিরেশন। তাহলে আমাদের এখানে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে যে ল্যারিঞ্জিয়াল মাসেলস গুলো আছে এগুলা অ্যানেস্থেটিক্স হয়ে গেলে তখন অ্যাসপিরেশন ডেভেলপ করতে পারে, অ্যাসপিরেশন, তাই না? এই যে এখানে দেখেন ছবিটা, এই যে এখানে আপনার এটা হচ্ছে ট্রাকিয়া, সো ট্রাকিয়া দিয়ে অ্যাসপিরেশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তাহলে আমার ইনসিশন এন্ড ড্রেনেজ এর সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট ওই আগের মতো, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক্স, অ্যান্টিহিস্টামিন, মেইনটেন্যান্স অফ নিউট্রিশন, ওরাল হাইজিন, আইভি ফ্লুইড। ইফ কমপ্লিকেশন লাইক ইডিমা অফ দ্য ল্যারিংস ডেভেলপ করে, ফ্যারিংস এর পরের পার্টটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংসে যদি ইডিমা ডেভেলপ করে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ট্রাকিওস্টমি করতে হবে। না হলে কিন্তু দম বন্ধ হয়ে যাবে। কারণ ওই যে ট্রাকিয়াটা কম্প্রেসড হয়ে থাকবে তখন। সো ট্রাকিওস্টমি মে বি নিডেড। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হাউ উইল উই ট্রিট আ কেস অফ chronic retropharyngeal abscess and differentiating point between the acute and chronic retropharyngeal abscess. So guys, এখন হচ্ছে আমরা পড়বো chronic retropharyngeal abscess। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস যখন আমরা পড়ছিলাম তখন আমাদের যেই প্যাথোজেনেসিসটা ছিল সেটা ছিল কি, যে বাক্যোফ্যারিঞ্জিয়াল যে ফাসা আর প্রি ভার্টিব্রাল যে ফাসা, এই দুইটার মাঝখানে আপনার অ্যাবসেসটা ডেভেলপ করছে, তাই না? এবং সেটা হচ্ছে আপনার বিভিন্ন পায়োজেনিক ইনফেকশন দিয়ে হয়েছে। ঠিক আছে? যেগুলো সাবকিউরেটিভ, যেমন হচ্ছে অ্যাডিনোয়াইটিস, টনসিলাইটিস, এগুলো থেকে পাস ডেভেলপ করছে, সেই পাসটাই সেখানে জমা হয়েছে। বাট ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসটা একটু আলাদা। সেটা হয় প্রি ভার্টিব্রাল স্পেসে। প্রি ভার্টিব্রাল স্পেস কোনটা আর রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস কোনটা, দুটা কিন্তু আলাদা জিনিস। নামে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, বাট কাজে কিন্তু দেখেন এটা কিন্তু প্রি ভার্টিব্রাল স্পেসে। অর্থাৎ এখানে এইটা হচ্ছে প্রি ভার্টিব্রাল ফাসা। এই যে প্রি ভার্টিব্রাল ফাসা, এই প্রি ভার্টিব্রাল ফাসা আর এটা হচ্ছে ভার্টিব্রা, এই দুটার মাঝখানে যে স্পেসটা হচ্ছে প্রি ভার্টিব্রাল স্পেস। তাহলে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হচ্ছে আপনার এই দিকে, কিন্তু ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হয় হচ্ছে এই প্রিভার্টিব্রাল ফাসা এবং ভার্টিব্রার মাঝখানে এই প্রিভার্টিব্রাল স্পেসে। বুঝতে পারছেন?
তাহলে অ্যাবসেস ইন প্রিভার্টিব্রাল স্পেস ইজ কল্ড দ্য ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। সাধারণত এটা কেন হয়? টিউবারকুলার ক্যারিজ স্পাইন। মানে কি বুঝতে পারছেন? মানেটা হচ্ছে ভেরি সিম্পল, আমি এখন আপনাদেরকে বুঝালেই আপনারা বুঝতে পারবেন। এই যে ভার্টিব্রাটা দেখতেছি, আমরা জানি যে পটস ডিজিজ হলে আমাদের এই টিউবারকুলার পটস ডিজিজে ভার্টিব্রাটা এফেক্ট হয়। কারণ এই যে ভার্টিব্রা যে স্পাইন আছে, ঠিক আছে, এই যে ভার্টিব্রা ক্যারিজ হবে এখান থেকে খুয়ে খুয়ে খুয়ে, ক্যারিজ মানে কি যে আহ, ক্ষয়ে ক্ষয়ে পড়া টাইপ, এরকম টাইপ, বুঝতে পারছেন? তাহলে সেইখান থেকে দেখেন এই যে ক্যারিজ অফ দ্য স্পাইন, টিউবারকুলার ক্যারিজ অফ দ্য স্পাইন গুলো সেই ভার্টিব্রাল স্পেসে জমা হয়ে, ভার্টিব্রাল স্পেসে জমা হয়ে এই অ্যাবসেসটা করতেছে। তাহলে টিবি একটা ইম্পর্টেন্ট কথা এখানে, ঠিক আছে, একটা লং ডিউরেশন হিস্ট্রি থাকবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সে কি হবে? এখানে যেমন এই জায়গায় অ্যাবসেস থাকার কারণে ডিরেক্টলি এটা ইসোফেগাস কম্প্রেস করতেছে, যার ফলে ডিসফেজিয়া হচ্ছে। বাট এখানে একটু দূরে, অ্যাবসেসটা একটু দূরে, তাই না? এই জন্য একটু স্লাইট ডিসফেজিয়া হবে, স্লাইট ডিসফেজিয়া, ডিসকমফোর্ট এবং সোর থ্রোট উইথ কাফ থাকবে। বালজিং অন পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল, পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালের দিকে বালজিং থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এনলার্জ পেইনলেস সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। টিবিতে আমাদের লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে, সো সেই জিনিসটা আমরা পাবো যে পেইনলেস সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। এবং টিউবারকুলোসিস আমরা জানি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, এখানেও সেম জিনিসটা থাকতে পারে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। আমরা যদি এক্স-রে সার্ভাইকাল স্পাইন করি, ইট শোজ ক্যারিজ স্পাইন, মানে স্পাইন ক্যারিজ স্পাইন দেখাবে। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিবির জন্য এটা হয়, ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস। তাহলে আপনার ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট হবে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিতে হবে আমাকে, ক্যাটাগরি 1 9 to 12 months অ্যান্টি টিবি ড্রাগ দিব। আর যেহেতু অ্যাবসেস হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ থ্রু দ্য নেক, দেন সার্ভাইকাল সাপোর্ট, কলার নেক, মেইনটেনেন্স অফ নিউট্রিশন, অ্যান্টিবায়োটিক্স, স্পাইনাল কর্ড ডিকম্প্রেশন। এই জিনিসগুলো হচ্ছে লেকচার থেকে বললাম। আপনাদের কিছু ছবি দেখাই আমি। এই যে এটা একটা ফ্যারেঞ্জিয়াল স্পেস, রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস। কারণ কি বলতে পারবেন? কারণ এখানে যে গ্যাস ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্যাস ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে। আমরা জানি যে ইকোলাই স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে ইনফেকশন হলে তখন এই যে গ্যাস ফ্লুইড লেভেলটা দেখা যাবে অ্যাবসেসে, রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস। তারপরে আমরা আর কি এখান থেকে পড়বো? তাহলে এখানে আমাদের এখন যেটা হচ্ছে ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেসের ট্রিটমেন্ট। কি বললাম? ইনসিশনাল এন্ড ড্রেনেজ, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। আর এখানে যেহেতু স্পাইনে ক্যারিস হচ্ছে, সো আমাকে সার্ভাইকাল সাপোর্ট দিতে হবে, ইমোবিলাইজেশন অফ দ্য নেক বাই কলার, ঠিক আছে, কলার এন্ড কাফ, ঠিক আছে, স্পাইনটাকে ফিক্স করতে হবে। এই জন্য আমরা হচ্ছে কলার নেক দিব, মেইনটেনেন্স অফ নিউট্রিশন, অ্যান্টিবায়োটিক, ড্রেসিং, এগুলো তো বললামই সব। দ্যাটস ইট বন্ধুরা। তাহলে এখন আমাদের নেক্সট যে প্রশ্নটা আসছে যে অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস এবং ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেসের মধ্যে পার্থক্য কি? এখন কিন্তু আপনারা ইজিলি বলতে পারবেন যদি আপনারা বুঝে থাকেন, ঠিক আছে। আমি বলি, আপনারা মিলিয়ে নেন, দেখেন কি কি হচ্ছে এখানে। তো অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস আর ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস সাধারণত স্পেস যদি বলি, অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস হয় এই রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসে, আর ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস হয় প্রিভার্টিব্রাল স্পেসে। এই রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসে আপনার যদি কোনো পায়োজেনিক অর্গানিজমের পজিটিভ অর্গানিজম হচ্ছে পায়োজেনিক অর্গানিজম, আর প্রিভার্টিব্রাল স্পেসে যেটা হচ্ছে সেটার পজিটিভ অর্গানিজম হচ্ছে টিবি, টিউবারকুলার, তাই না? প্যাথোলজিটা কি? এখানে ক্যারিজ অফ দ্য ভার্টিব্রাল বডিজ, আর এখানে হচ্ছে সাবকুরেটিভ, সাবপুরেশন অফ দ্য লিম্ফ নোডের সাবপুরেশনের কারণে পাস ফর্মেশন হচ্ছে অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেসে। এটা অনসেট অ্যাকিউট, এটা অনসেট ক্রনিক। ক্লিনিক্যাল ফিচার্স, ডিসফেজিয়া থাকবে, দুই জায়গায় কমন। স্লাইড থাকবে হচ্ছে ক্রনিকে। ডিসপনিয়া থাকবে, ডিসপনিয়া অর্থাৎ এই ট্র্যাকিয়াকে কম্প্রেসড করবে, শ্বাসকষ্ট হবে। এটা কোথায় বেশি হবে? রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস যেটা, অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস যেটা সেটাতে। কিন্তু ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেসে আমরা কোনো শ্বাসকষ্ট পাবো না, কারণ এটা দূরে, দেখেন ট্র্যাকিয়া থেকে অনেক দূরে। হাই গ্রেড ফিভার থাকবে কোথায়? যেটা অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস এখানে। আর টিবিতে আমরা জানি লো গ্রেড ফিভার, নাইট সোয়েট এগুলো থাকে, তাই না? আমরা যদি সায়েন্স দেখি তাহলে আমরা দেখবো যে মিড লাইন সোয়েলিং, এখানে
মিডলাইন সোয়েলিং কোথায় পাবো? মিডলাইন সোয়েলিং পাবো ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস থেকে, এই যে মিডলাইন সোয়েলিং। কিন্তু আমরা যদি অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস দেখি তাহলে দেখবো সোয়েলিংটা হচ্ছে এই যে এইখানে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে। তাই এটা হচ্ছে মিডলাইন সোয়েলিং, এটা হচ্ছে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল সোয়েলিং। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল সোয়েলিং থাকে। ইনফ্লামেশন কোথায় থাকবে? অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে থাকবে। ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে কোনো ইনফ্লামেশন থাকবে না। ট্রিটমেন্ট দুইটাতেই ইনসিশন এন্ড ড্রেনেজ করব, সাথে আমরা অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে অ্যান্টিবায়োটিক্স অ্যানালজেসিস দিব, কিন্তু ক্রনিকে দেব অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। রেডিওলজিক্যাল ফিচার্স আমরা দেখব যে হচ্ছে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস enlarged in acute retropharyngeal abscess, এয়ার ফ্লুইড লেভেল পাবো অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে, যেটা আমরা ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে পাবো না। আর স্পাইনের প্যাথোলজি অর্থাৎ ক্যারিজ অফ দ্য স্পাইন পাবো কোথায়? আমরা স্পাইন ডিস্ট্রাকশন ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে পাবো এক্স-রেতে। সো দ্যাটস ইট বন্ধুরা, এই হচ্ছে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস নিয়ে আসা আমার যত কোশ্চেন সবগুলো আমরা সলভ করে ফেললাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।